রুমা, তোর ভাগ্যটা কিন্তু দারুণ। পরের সপ্তাহে অফিসের কাজে তোকে বিদেশ যেতে হচ্ছে। তোর সাথে আমাদের বস সবুজও যাচ্ছে। জানিস তো, যেসব মেয়েরা বসের সঙ্গে অফিস ট্যুরে গেছে তাদের প্রায় সবারই প্রমোশন হয়েছে। দেখ, তোরও হয় কিনা। ভেংচি কেটে কথাগুলো বলছিল তার সহকর্মী রূপা। ঠিক তখনই পিঙ্কি হেসে বলে উঠল, তুই তো গত বছর অফিস ট্যুরে গিয়েছিলি, ফিরে এসে তো তোর প্রমোশন হলো। বলতো, কি এমন ঘটেছিল যে এত তাড়াতাড়ি প্রমোশন পেয়ে গেলি? কথাটা শুনে রূপার মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, কি আবার ঘটবে? আমি নিজের যোগ্যতা আর পরিশ্রমের জোরে প্রমোশন পেয়েছি, কারো দয়াই নয়। এ বলে সে কাজে মন দিল। এমন সময় রুমার বস তাকে নিজের কক্ষে ডেকে পাঠালেন। স্যার, ভেতরে আসতে পারি? রুমার কণ্ঠ শুনে কাজ থামিয়ে সবুজ বললেন, হ্যাঁ, আসো। তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। জি স্যার, বলুন। সবুজ গম্ভীর ভঙ্গিতে বললেন, রূপা, এটা তোমার প্রথম বিদেশ ট্যুর, আর সেটা আবার আমার সঙ্গে। শুনেছি তুমি নাকি যেতে চাইছো না। মনে রেখো, তুমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করো এবং একই সঙ্গে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ক্লায়েন্ট মিটিংয়ের জন্য বিদেশ যেতে হতে পারে। এটা জেনেই তো এখানে যোগ দিয়েছ। এটা কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান নয়। ভারতের মুম্বাইয়ে আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হবে। আশা করছি প্রজেক্টটা তাদের পছন্দ হবে এবং আমরা ডিলটি সফলভাবে সম্পন্ন করতে পারব। রূপা কিছুটা সংকোচ নিয়ে বলল, ঠিক আছে স্যার, আসলে আমি আগে কখনো দেশের বাইরে যাইনি, তাই একটু ভয় লাগছে। সবুজ আশ্বস্ত করে বললেন, ভয়ের কোনো কারণ নেই। আমি তো তোমার সঙ্গেই থাকছি। তোমার ভিসা, পাসপোর্ট সব প্রস্তুত আছে তো? আরেকবার ভালো করে যাচাই করে নিও। আগামী সপ্তাহে আমাদের ফ্লাইট। নির্ধারিত সময়ে অফিসের গাড়ি তোমার বাসায় পৌঁছে যাবে, যেন এয়ারপোর্টে যেতে কোনো অসুবিধে না হয়। প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখো। মাত্র 3 দিন পরে আমরা দেশে ফিরে আসব। রূপার নীরবে মাথা নাড়ল। রাতে বাড়ি ফিরতে দরজা খুলে মা জাহানারা বেগম বললেন, কি রে, আজ এত দেরি হলো কেন? রুমি ক্লান্ত হাসি দিয়ে বলল, মা, অফিসে আজ অনেক কাজ ছিল। তাছাড়া পরের সপ্তাহে ভারতে যেতে হবে, সে নিয়ে আলোচনা হচ্ছিল। তুমি তো জানো। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা বা একটা ভাই যদি থাকতো তাহলে আমার এত দুশ্চিন্তা হতো না। তুই একটা মেয়ে মানুষ হয়ে একা একা একটা পুরুষের সঙ্গে বিদেশে যাবি। লোকজন কি বলবে? তোর তো বিয়ের বয়সও হয়ে গেছে। আর কতদিন এভাবে কাটাবি? রুমি মায়ের হাত ধরে শান্ত কণ্ঠে বলল, মা, এখন সময় বদলেছে। ছেলে মেয়ে একসঙ্গে কাজ করে, এটাই স্বাভাবিক। মানুষ কি বলল তাতে আমার কিছুই যায় আসে না। বাবা যখন আমাদের পাশে ছিলেন না, তখন কি কেউ এসে খোঁজ নিয়েছিল? জাহানারা বেগম কষ্টের সুরে বললেন, তবুও পাড়ার লোকজন তোর নামে নানা রকম কথা বলে। বলে, মেয়ে এত রাতে বসের সঙ্গে সময় কাটিয়ে বাড়ি ফিরে। এসব শুনলে আমার খুব খারাপ লাগে। ভাগ্যিস আমাদের ছোট্ট একটা বাড়ি আছে, না হলে কেউ বাসা ভাড়া দিত না। অফিসটা অন্তত কাছেই, এই ভেবেই একটু শান্তি পায়। রুমি দৃঢ় গলায় বলল, মা, তুমি এত ভাইবো না। আমি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই কাজের প্রয়োজনে তার সঙ্গে থাকতে হয়। উনি বিবাহিত, তার 2 সন্তানও আছে। আমি কেন অযথা কোনো সম্পর্কে জড়াবো? কিছু মানুষ ভাবে মেয়েরা চাকরি করে শুধু অনৈতিক কাজের জন্য। তারা সব কিছুতেই কুঅর্থ খোঁজে। অথচ কেউ বোঝে না, মানুষ চাকরি করে অর্থ, সম্মান এবং নিজের পরিচয় গড়ার জন্য। কেউ স্বপ্ন পূরণের জন্য করে। আমি জানি আমি কোনো ভুল করছি না। তুমি আমাকে বিশ্বাস করো, এটাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি। রুমি ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় শুয়ে পড়ল। অতীতের স্মৃতিগুলো একে একে চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মা ছোটবেলায় এতিম হয়েছিলেন। মামা মামির ঘরে বড় হয়েছেন। পরে পারিবারিকভাবে বাবার সঙ্গে তার বিয়ে হয়। বাবা ছিলেন একমাত্র সন্তান। দাদা মারা যাওয়ার পর দাদি একা হয়ে পড়ায় তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পরে দাদিও ইন্তিকাল করেন। বাবা প্রবাসী কাজ করতেন। রুমি তখনও মায়ের গর্ভে। বিদেশে এক নির্মাণাধীন ভবনে রং করার সময় দুর্ঘটনায় পড়ে তিনি মারা যান। তারপর থেকে মায়ের একার লড়াই শুরু। বাবার জমানো কিছু টাকা, সামান্য জমি জমা আর ছোট্ট এই বাড়িটুকুই ছিল সম্বল। মা জমি ভাগিতে দিয়ে অর্ধেক ফসল পেতেন। কিছু জমি বিক্রি করে গার্মেন্টসে চাকরি নেন। সঞ্চয়ের অভ্যাসে সংসারটা কোনো রকমেই টিকিয়ে রাখেন। রুমি পড়াশোনা শেষ করেই চাকরি পায়। তারপর মাকে চাকরি ছাড়তে বলে। বাবার মৃত্যুর পর অনেক বিয়ের প্রস্তাব এলেও মা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে রাজি হননি। রুমি মনে মনে বলল, মা আমার জন্য অনেক ত্যাগ করেছেন,
এবার তার জন্য কিছু করার সময় এসেছে। সময় মতো রোমিও সবুজ ভারতের মুম্বাই পৌঁছালো। দীর্ঘ যাত্রার ক্লান্তি থাকলেও সামনে গুরুত্বপূর্ণ মিটিং, তাই দুজনে মনোযোগী। হোটেলে পৌঁছে রিসেপশনে বুকিং যাচাই করতে গিয়ে বিপত্তি ঘটল। জানা গেল পুরো হোটেলে মাত্র একটি রুম খালি আছে। রুমি কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, স্যার, রুম তো মাত্র একটা। তাহলে আমি চাইলে রিসেপশনের লাউঞ্জেই রাতটা কাটিয়ে দিতে পারি। সবুজ ভ্রুকুচকে বলল, এত দুশ্চিন্তার কিছু নেই। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলছি। ম্যানেজারের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করে সে ফিরে এসে বলল, আর কোনো রুম নেই, তবে এই রুমে দুটো আলাদা বেডরুম আছে, আমরা শেয়ার করতে পারি। এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রুমি দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, না স্যার, আমি বরং বাইরে থাকি। সবুজ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, অপরিচিত শহরে তুমি একা বাইরে থাকবে? তোমার কি ধারণা আছে এটা কতটা ঝুঁকিপূর্ণ? আর আজ রাতেই ক্লায়েন্টরা এখানে আসবে, বড় একটা পার্টি হবে। সবাই যদি দেখে তুমি লাউঞ্জে একা বসে আছো, তারা কি ভাববে? রুমি আসতে বলল, কিন্তু স্যার। কথা শেষ করতে না দিয়েই সবুজ বলল, এভাবে ভয় পাচ্ছ যেন আমি তোমাকে খেয়ে ফেলব। তুমি এক ঘরে থাকবে, আমি আরেক ঘরে। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর কিছু খেয়ে নিই। রাতে তো পার্টি আছেই। অবশেষে পরিস্থিতির চাপে রুমি রাজি হলো। রাতে পার্টি জমে উঠল। ক্লায়েন্টের সঙ্গে হাসি মুখে কথা বলছে রুমি ও সবুজ। মিটিং শেষে পরিবেশটা আরও আনুষ্ঠানিক হয়ে উঠল। সঙ্গীত, আলো আর উচ্ছ্বাসে ভরে উঠল হলরুম। কিন্তু রুমি ভিড়ের মাঝে একটু নিরালায় গিয়ে বসে রইল। পার্টির কোলাহল তার ভালো লাগে না। হঠাৎ সবুজ এসে বলল, রুমি, একটা ড্রিঙ্ক নাও। রুমি মাথা নেড়ে বলল, স্যার, আমি এসব খাই না। সবুজ হালকা হাসল, জানি, তাই তো তোমার জন্য ফ্রুট জুস এনেছি। রুমি নির্ভরতার ভরসায় জুসটা খেল, কিন্তু কিছুক্ষণ পরই তার মাথা ঘুরতে শুরু করলো। চারপাশ ঝাপসা লাগতে লাগলো। সবুজ উদ্বিগ্ন সুরে বলল, তোমাকে দেখে ঠিক লাগছে না, চলো রুমে গিয়ে বিশ্রাম নাও। তারপরে স্মৃতি অস্পষ্ট। এরপর সকাল হলো। রুমি হঠাৎ ঘুম ভেঙে উঠতে বসতেই বুকের ভেতর কাঁপন ধরল। শরীর জুড়ে অসংখ্য আঁচড়ের দাগ, পোশাক এলোমেলো, সব বুঝতে তার আর বাকি রইল না। চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ম্যাডাম, আপনার নাস্তা। রুমি দ্রুত নিজেকে সামলে নিল। দরজা খুলতেই হোটেল বয় ট্রে হাতে ভেতরে ঢুকল। রুমি কাপা গলায় জিজ্ঞেস করল, সবুজ স্যারকে দেখেছেন? হোটেল বয় হেসে বলল, আপনার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন, তিনি তো অনেক আগে এয়ারপোর্টে চলে গেছেন। আপনাকেও দেশে ফিরতে বলেছেন। ঘুম থেকে উঠলে জানাতে বলেছিলেন। কথাগুলো শুনে রুমি স্তব্ধ হয়ে গেল। আমাকে রেখে চলে গেলেন? তার ভেতরটা শূন্য হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, না, উনি এমন মানুষ নন, হয়তো অন্য কেউ। আমি তো অজ্ঞান হয়েছিলাম। উনি হয়তো আমাকে রুমে রেখে পার্টিতে গিয়েছিলেন। অন্য কেউ সুযোগ নিয়েছে। নিজেকে বোঝাতে চেষ্টা করলেও মন মানতে চাইল না। রুমে দ্রুত রিসেপশনে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাইল। কর্তৃপক্ষ প্রথমে অস্বীকৃতি জানালো। রুমি দৃঢ় কণ্ঠে বলল, আমার সঙ্গে বড় অন্যায় হয়েছে। যদি ফুটেজ না দেখান, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। অবশেষে তারা ফুটেজ দেখাতে রাজি হলো। স্ক্রিনে দেখা গেল রাত 10টার দিকে সবুজ তাকে ধরে রুমে নিয়ে যাচ্ছে। তারপর আর কেউ ভেতরে ঢোকেনি। সকালে একাই বেরিয়ে গেছে সবুজ। সব পরিষ্কার হয়ে গেল। রুমের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। সব গুছিয়ে সে ফ্লাইটে উঠল। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, স্যার, আপনি কেন আমার সঙ্গে এমন করলেন? এর জবাব আপনাকে দিতেই হবে। রুমি ভারত থেকে অবশেষে নিজ দেশে ফিরল। তবে এখন কিছুতেই সে শান্ত থাকতে পারছে না। তার শুধু ওই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ছে। রুমি ভাবল, মাকে এখন কিছু জানাবে না, সময় মতো সব কিছু বলবে। এখন যেভাবে হোক নিজেকে শান্ত রাখতে হবে। রুমি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। তার মা জাহানারা বেগম কিছু একটা আঁচ করতে পেরেছেন। তবে রুমির প্রতি জবাবে বলেছি কিছুই হয়নি। জাহানারা বেগম আর তাকে বিরক্ত করেনি। ভ্রমণের ক্লান্তির জন্য এরকম হয়েছে এটাই ভেবে নিল। রুমির অফিস যাওয়ার জন্য তর সইছে না। তবে অফিস থেকে তাকে 3 দিন পর আসতে বলেছে, কারণ সবেমাত্র বিদেশ থেকে ফিরল। রাতে রুমি বারবার তার বস সবুজকে ফোন দিচ্ছে, কিন্তু কিছুতেই ধরছে না। এর মধ্যে তার মা ডাকাডাকি শুরু হলো। জাহানারা বেগম তাকে খেতে রাখছে। সে রাতে খেয়ে নিল, তারপর ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে সকাল হলো। এখন পর্যন্ত তার বস ফোন ধরেনি।
ওদিকে তার বস সবুজ বাড়ির গ্রাউন্ডে মেয়ের সাথে বল খেলছে। তার স্ত্রী দেখে হাসছে। মনে হচ্ছে যেন পারফেক্ট ফ্যামিলি। সবার চোখে সে ভালো মানুষ, সবার বিপদে সে এগিয়ে আসে। এই নিয়ে তার কত সুনাম। এই তো অফিসের এক কলিগের মার অপারেশনের সম্পূর্ণ টাকা দিয়েছিল সে। সবার কাছে সে নিতান্তই ভালো মানুষ। সত্যি কি এটা তার আসল রূপ, নাকি এটা তার মুখোশ? এর মাঝে ফোনে তার মেসেজ এলো, যেটা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার স্ত্রী নীলিমা জিজ্ঞেস করলো কি হয়েছে। সে উত্তর দিল, কিছুই না, অফিসে কাজ পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি। আসলে রুমি তাকে মেসেজ করেছিল। রুমি বলেছিল, স্যার আমার ফোন ধরবেন, নাকি আমি আপনার বাড়িতে আসব, এসে আপনার মুখোশ সবার সামনে খুলে দেব। রুমির দেওয়া ঠিকানায় সবুজ পৌঁছে গেল। দেখল রুমি রাগী চোখে তাকিয়ে আছে। সবুজ যে বলল, কি হয়েছে, এত ফোনের কি দরকার? রুমি সবুজের শার্টের কলার ধরে বলল, কি হয়েছে বুঝতে পারছেন না, নাকি না বোঝার ভান করছেন? সেদিন হোটেলে আমার সর্বনাশ করেছিলেন কেন? হোটেলের ক্যামেরায় দেখেছি আপনি ছাড়া আমার রুমে আর কেউ ঢোকেনি। তার মানে আপনিই দোষী। সবুজ মুচকি এসে বলল, ও তুমি সব বুঝে গেছো, তবে চিন্তা নেই, এসব ঘটনা তুমি ভুলে যাও। মীরা, পিঙ্কি, সুমির মতো তোমারও প্রমোশন হয়ে যাবে। রুমি ঠাস করে সবুজের গালে চড় মারল আর বলল, সব মেয়ের সাথে আমার তুলনা দিচ্ছেন? মনে রাখবেন আমি রুমি, আমাকে টাকা দিয়ে কেনা যায় না। আমি আমার সম্মানের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। আপনার ভালো মানুষের মুখোশ সবার সামনে খুলে দেব। সবুজ হেসে বলল, দেখি তুই কি করতে পারিস। আমার একটা চুলও তুই ছিঁড়তে পারবি না। রুমি বলল, আমি এক্ষুনি পুলিশ স্টেশনে যাচ্ছি তোর নামে নালিশ করতে। সবুজ হোটেলের ম্যানেজারকে ফোন দিয়ে বলল, সব প্রমাণ লোপাট করতে, যত টাকা লাগুক সে দেবে। তবে এসব কথা ঘূর্ণাক্ষরেও কেউ যেন টের না পায়। সবুজ মিসকে হাসি হেসে বলল, দেখি রুমি তুই আমার কি করতে পারিস। রুমি মনে শক্তি নিয়ে থানায় গেল। দেখা গেল ইন্সপেক্টর আহমেদ বসে পেপার পড়ছে। বয়সটা 30-এর ঘরে হবে। রুমিকে দাঁড়িয়ে থাকতে বলে বলল, কি অভিযোগ করতে এসেছেন? নিশ্চয়ই ছিনতাইয়ের অভিযোগ করতে এসেছেন। চোখমুখ দেখে সেরকমই মনে হচ্ছে। আজকালকার এরকম ঘটনা নিয়ে প্রায় সবাই আসে। রুমি বলল, না, আমি আসলে অন্য অভিযোগ নিয়ে এসেছি। আমার সাথে খারাপ কিছু হয়েছে। রুমি সব ঘটনা বর্ণনা করতে লাগলো। আহমেদ বলল, এটা কিন্তু খুব ঝামেলার ব্যাপার, কারণ এটা তো আমাদের দেশে ঘটেনি, এটা অন্য দেশে ঘটেছে। তাই এটার এখতিয়ার আমাদের হাতে নেই। এই জন্য আমাদের মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করতে হবে। আপনার মেডিকেল রিপোর্ট এখন আর নেওয়া সম্ভব নয়। আপনি বুদ্ধি করে গোসল না করে কাপড়গুলো রেখে দিতে পারতেন, আর একটা বিরাট প্রমাণ হতো। আগে প্রমাণ আসুক, তারপরেই সবুজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি আপাতত বাড়ি যান, প্রয়োজনে আবার ডাকা হবে, সব কিছু গোপনে করা হবে। রুমি আশ্বস্ত হয়ে বাড়ি চলে গেল। ইন্সপেক্টর আহমেদ তাড়াতাড়ি পুলিশ ডিপার্টমেন্টে এই কথা বলল। পুলিশ ডিপার্টমেন্ট ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করল আর মুম্বাই পুলিশের সাথে কন্ট্যাক্ট করে সব বলল। মুম্বাই পুলিশ তদন্ত করতে লাগলো। তাদের কাছে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য প্রমাণ চাওয়া হলো। এভাবে 2 দিন কেটে গেছে। রুমি মাকে সব জানিয়ে দিয়েছে। মা জাহানারা বেগম বলল, রুমি তুই চিন্তা করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। রুমি মায়ের কথায় খানিকটা ভরসা পেল। আর একদিন পরে তাকে অফিসে যেতে হবে, তাই এই কথাই সে ভাবছিল। আহমেদের কল পেয়ে সে তড়িঘড়ি করে থানায় গেল। আহমেদ তাকে বসতে বলল আর বলতে লাগলো, বড়লোক বস দেখে নিশ্চয়ই সামলাতে পারেনি, এখন মেনে নিচ্ছে না দেখে মিথ্যা রেপ মামলা দিতে এসেছেন। রুমি হতভম্ব হয়ে বলল, এসব কি বলছেন? একটা মেয়ে মানুষ কি এ ব্যাপারে মিথ্যা বলতে পারে? আহমেদ বলল, এটা আমার কথা নয়, এটা আইনের কথা। মুম্বাই পুলিশ সেখানে গিয়ে কোনো প্রমাণ পায়নি, সিসিটিভি ফুটেজ পর্যন্ত পায়নি। সেখানে সিসিটিভি নাকি অনেক কয়েকদিন ধরেই নষ্ট। আপনি বলেছিলেন যে আপনি সেখানে সিসিটিভি ফুটেজ দেখেছিলেন। রুমি খানিকটা কান্না করে সুরে বলল, বিশ্বাস করুন আমি সত্যি বলছি, সবুজের টাকা দিয়ে সব প্রমাণ লোপাট করেছি মনে হয়। আহমেদ বলল, এই জীবনে অনেক মানুষকে চিনেছি, তাই আপনাকে দেখে মনে হয় আপনি সত্যি বলছেন, কিন্তু আইন প্রমাণ চায়। এই কেসটা যদি কোর্টে তোলা হয় তাহলে সবুজ একই যুক্তিতে ছাড়া পেয়ে যাবে, আর আপনার প্রচুর বদনাম হবে। আর সবুজ এর আগেও এরকম অনেক কাজ করেছে, তাই সে পটু হয়ে গেছে, কোনো প্রমাণই বাকি রাখেনি। রুমি বলল, এবার তাহলে আমি কি করব? আহমেদ বলল,
শুনেছি নাকি আপনাদের কোম্পানির মালিক 3 জন, আর সবুজ ওই কোম্পানির একটা ইউনিটের প্রধান। সে মালিকদের পক্ষ হয়ে কাজ করে থাকে। শুনেছি এরকম কোম্পানিতে অভ্যন্তরীণ তদন্ত কমিটি থাকে। আপনি সবুজের ব্যাপারে কমিটিতে অভিযোগ জানান। কোম্পানির মালিক নিশ্চয়ই তদন্ত করবেন। আপনি তো বলেছিলেন সবুজ এরকম আরও অনেক মেয়ের সাথে এরকম করেছিল, যারা এখনও ওখানে চাকরি করছে। তাদের যদি কোনোভাবে একবার কনফারেন্স কথা যায় তাহলে তো কেল্লা ফতে। আর যদি হেরেও যান তাহলে সমস্যা নেই, কারণ কোম্পানি বদনামের ভয়ে এসব কথা বাইরে আনতে চাইবে না। আর প্রমাণিত হলে আপনি থানায় আসবেন। রুমি আহমেদের কথা মতো কমিটিতে অভিযোগ করল। কমিটি তদন্ত শুরু করলো। রুমি, মীরা, পিঙ্কি সুমিকে অনুরোধ করল যেন মিটিংয়ে সত্যটা বলে। এদের মধ্যে সুমি রাজি হলো। রুমি যেন এবার শক্তি পেল। কমিটির মিটিংয়ে বসে আছে সবুজ, রুমি আর অন্যান্য সদস্যরা। কমিটির প্রধান শাহেদ রুমিকে উদ্দেশ্য করে বলল, মিসেস রুমি, আপনি সবুজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। আপনি কি এটা নিশ্চিত হয়ে বলছেন? আপনার কোথাও ভুল হচ্ছে না তো? এর আগে আমরা সবুজের বিরুদ্ধে অনেক অভিযোগ পাইনি। রুমি দৃঢ়কণ্ঠে বলল, স্যার, আমার কোনো ভুল হচ্ছে না। এর মাঝে সবুজ বলে ওঠে, রুমি এরকম করছো কেন? তুমি আমাকে তোমার সাথে রাত কাটানোর কথা বলেছিলে। আমি প্রথমেই 2 রুমই নিতে চাইছিলাম, কিন্তু তুমি তো জোর করে 1 রুম নিলে। তোমার নাকি বিদেশে একা থাকতে ভয় হচ্ছিল। এরপর রুমে থাকাকালীন আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম। তাই তুমি প্রতিশোধ নিচ্ছ, তাই না? রুমি রেগে উঠে বলল, আপনি মিথ্যা বলছেন। এরপর শাহেদ রুমিকে শান্ত হতে বলল। শাহেদ বলল, তুমি 2 রুম থাকা সত্ত্বেও 1 রুম নিয়েছিলে কেন? রুমি বলল, স্যার, ওখানে আর কোনো রুম ছিল না, তাই বাধ্য হয়েই 1 রুম নিয়েছিলাম আমরা। সবুজ স্যারই আমাকে বাধ্য করেছিল। উনি বলেছিলেন 1 রুমে 2টি ঘর আছে, তাই কোনো সমস্যা হবে না। পারলে আপনি রেকর্ড চেক করতে পারেন। সিসিটিভি ফুটেজও দেখাতে পারতাম, কিন্তু উনি টাকা দিয়ে সব ডিলিট করে দিয়েছে। এর মধ্যে সবুজ রেকর্ড পেশ করলো, সবাইকে অবাক করে দিয়ে। সবুজ বলল, স্যার, আমি জানতাম এমনই হবে, তাই আমি প্রমাণ নিয়ে এসেছি। দেখুন, সেদিন আরও 3টা রুম খালি ছিল। শাহেদ রেকর্ড চেক করে দেখল সবুজের কথাই সত্যি। শাহেদ রুমিকে বলল, আপনার আর কিছু বলার আছে? রুমি ভয়ে বলল, স্যার, এটা সবুজ স্যারই কারসাজি। ওনার কথা আমার চোখ বুজে বিশ্বাস করা উচিত হয়নি। আমার নিজেরই দেখা উচিত ছিল উনি সত্যি বলছেন কিনা। রুম খালি ছিল, কিন্তু উনি আমাকে বলেছিল আর রুম নেই। সবুজ স্যার যে কীরকম এটা সুমি জানে। সুমিও তো স্যারের সাথে বিদেশে গিয়েছিল। অবশেষে শাহেদ সুমিকে প্রশ্ন করল, রুমি যেটা বলছে এটা কি ঠিক? সুমি অকপটে উত্তর দিল, না স্যার, রুমি মিথ্যা বলছে। সবুজ স্যার খুবই ভালো মানুষ। রুমি কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। রুমি কান্না জড়িত কণ্ঠে বলল, সুমি, তুমি এরকম করছো কেন? সব বলছো না কেন? তুমি তো বললে তুমি সব ফাঁস করে দিবে। তোমার উপর ভরসা করে তো এতদূর এগিয়ে এসেছি। পিঙ্কিও একই কথা বলল। শাহেদ বলল, এনাফ হয়েছে, তোমাকে বরখাস্ত করা হবে। সবুজ এর মধ্যে বলে ওঠে, স্যার, ওকে এত বড় শাস্তি দিবেন না। ওকে আরেকটা সুযোগ দিন। বাসায় ওর বৃদ্ধ মা আছে। আসলে ও ছোট থেকে বাবা ছাড়া বড় হয়েছে, তাই এরকমটা হয়েছে। দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছে, তাই লোভ সামলাতে পারেনি। অল্প বয়স তো। শাহেদ বলল, ঠিক আছে সবুজ, শুধুমাত্র তোমার কথায় এবারের মতো ওকে মাফ করে দিলাম। শাহেদ রুমিকে উদ্দেশ্য করে বলল, দেখো, যার ক্ষতি করতে চাইলে সেই তোমাকে বাঁচাচ্ছে। আর সবাই শুনে রেখো, এই ঘটনা যেন বাইরে না যায়, তাহলে প্রতিপক্ষ কোম্পানি নানা গুজব ছড়াবে। আজকের মতো এখানেই শেষ। কাল সবাই যার যার মতো কাজ করবে। এ নিয়ে আর কোনো কথা নয়, বিশেষ করে রুমি, তুমি। অফিস শেষ হলো। রুমি বেরোচ্ছে। আজ বড় হতাশ সে। অন্যায়ের কাছে সে পরাজিত হলো। হঠাৎ সিকিউরিটি গার্ড ডেকে বলল, ম্যাডাম, আপনি যে এত দূর এসেছেন এটাই অনেক। এর আগে এর জন্য অনেকে কোম্পানি ছেড়েছে। যদিও সুমি, পিঙ্কি এখনও রয়ে গেছে প্রমোশনের লোভে। রুমি এবার আশার আলো দেখতে পেল। সে সিকিউরিটি গার্ডকে বলল, যারা চলে গেছে তাদের ঠিকানা জানেন? সিকিউরিটি গার্ড বলল, আর সবার ঠিকানা জানি না, তবে মীরা আর ইরার ঠিকানা বলতে পারবো। ওরা দুজন বান্ধবী ছিল। সিকিউরিটি গার্ড মীরা আর ইরার ঠিকানা দিয়ে বলল, ম্যাডাম, আমি চাই এই নরপিশাচের শাস্তি হোক। মীরা আর ইরার দুঃখের কাহিনী একমাত্র আমি জানি।
ওদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তবে আমি জানলে হবে না, ওদেরও জবানবন্দি দিতে হবে। রুমি মীরা আর ইরার খোঁজে বেরিয়ে পড়ল। আর এই বিষয়টা ইন্সপেক্টর আহমেদকে জানালো সেও তার সাথে যেতে রাজি হলো। পরের সপ্তাহে ছুটির দিন তারা একসাথে যাবে, যাতে সবুজ সন্দেহ না করে। এদিকে সবুজ গাড়িতে উঠছিল, তার মাঝে সুমি আর পিঙ্কি আসলো। সুমি গাড়ির চাবি নিল, আর পিঙ্কি সবুজের পকেট থেকে ক্রেডিট কার্ড নিল। এটা দেখে সবুজ বলল, কি হচ্ছে এসব? সুমি বলল, কি আবার হবে, এটা তোমাকে বাঁচানোর পারিশ্রমিক। পিঙ্কি বলল, বেশি কথা বললে সব ফাঁস করে দেব। তুমি আমাদের রেপ করেছিলে, সব কিছু শাহেদ স্যারকে বলে দেব। বলবো যে তুমি আমাদের মিথ্যা বলতে বাধ্য করেছিলে। সবুজ এবার নরম হয়ে বলল, আমি কি না করেছি, যা দরকার নিয়ে নাও তোমরা। এরপর পিঙ্কি আর সুমি গাড়ির চাবি আর ক্রেডিট কার্ড নিয়ে চলে গেল। সবুজ মনে মনে ভাবল, রুমির ব্যবস্থা হয়েছে, এবার তোমাদের ব্যবস্থার পালা। তোমাদের যেভাবে হোক কোম্পানি থেকে বের করতে হবে। মীরার বাসায় যাওয়ার আগে আহমেদ মীরার নাম্বার জোগাড় করল। হ্যাকিংয়ের মাধ্যমে রুমির কোম্পানির ডেটাবেস থেকে এসব তথ্য জোগাড় করল। তারপর রুমি মীরাকে ফোন দিয়ে বলল সব। প্রথমে মীরা এসবে জড়াতে চাইছিল না, কারণ সে নতুন চাকরি নিয়ে পরিবারের সাথে সুখে আছে। তবে রুমি বলেছিল, বোন, একজন নারীর সম্মান আর অস্তিত্বের প্রশ্ন। আপনি কি চান আরও অনেক নারী সবুজের লালসার শিকার হোক? ইন্সপেক্টর আহমেদ বলল, চিন্তা করবেন না, আইন অনুযায়ী ভিকটিমের ছবি ও পরিচয় প্রকাশে আইনি বাধা আছে, আর নারীদের বেলায় আরও কড়াকড়ি আছে। অবশেষে মীরা রাজি হয়ে যায়। রুমি আর মীরা একসাথে দেখা করে, তবে মীরা পরিবারকে এখনই সব জানায় না, আগেও জানায়নি। মীরা আর রুমি হোটেলে বসে আছে। এমন সময় মীরা বলল, আমি জবানবন্দি দিতে রাজি আছি, আর আমার কাছে প্রমাণও আছে। সবুজের লালসার প্রথম শিকার ছিলাম আমি, তাই সে একটু কাঁচা কাজ করেছে। আমার সর্বনাশ করে আমার নগ্ন ছবি তুলে রাখে, তারপর পুলিশের কাছে যেতে চাইলে মেসেজে সেই ছবি দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। তবে আমি মেসেজের স্ক্রিনশট সহ সব প্রমাণ নিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম একদিন আমি সাহস করে পদক্ষেপ নিতে পারবো, কিন্তু আর সাহস করতে পারিনি, পরিবারের সম্মানের ভয়ে। কিন্তু তোমাকে দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি, একজন নারীর সম্মানের জন্য কতদূর যেতে পারে। সেদিনের ট্রমার জন্য আমি প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম, তাই চাকরিটা ছেড়েই দিলাম। তারপর খানিকটা স্বাভাবিক হলাম। মা বাবা বারবার জিজ্ঞেস করার পরও কিছু বলেনি, এই জন্য এই পর্যন্ত বিয়েও করিনি। অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াবে, আর নির্যাতিতরা বন্দি থাকবে, তার নয়। তোমার এই অবস্থার জন্য খানিকটা আমিও দায়ী। আমি যদি পদক্ষেপ নিতাম, তাহলে ঘটনাটা ওখানে রুখে যেত। রুমি প্রমাণগুলো দেখতে থাকলো। রুমি বলল, তুমি ঠিক বলেছ। সবুজ অপরাধ করতে করতে এখন পটু হয়ে গেছে, এখন কোনো প্রমাণে রাখে না। প্রথম অপরাধে ভুল হয়ে থাকে, আর ওর মেসেজার ছবি প্রমাণ হয়ে থেকে গেছে। ও ভেবেছিল সব ডিলিট করে পার পেয়ে যাবে, কিন্তু তুমি তো স্ক্রিনশট নিয়ে রেখেছ, আর ফোন রেকর্ডও আছে। আর সবুজ বোধ হয় তোমার কথা ভুলেই গেছে। আচ্ছা, তোমার বান্ধবী ইরারও কি একই দশা হয়েছিল? মীরা হতাশ হয়ে বলল, হ্যাঁ, আমার মতো ওরও হয়েছিল। এটার জন্য আমি দায়ী। আমি যখন চাকরি ছেড়ে দিয়েছিলাম, ও বারবার বলেছিল কেন ছেড়েছি। তারপর ওর সাথে একই ঘটনা ঘটায় চাকরি ছেড়ে দিয়েছিল। আমাদের দুজনকে প্রমোশনের অফার করা হয়েছিল, কিন্তু আমরা নেইনি, কারণ রেপিস্টের কাছ থেকে কোনো সুবিধা নিতে চাইনি। এরা এখন বিবাহিত, ওর দুটো বাচ্চাও আছে, এখন সুখে আছে, বিদেশে সেটেল হয়েছে। এরা এসব জানতে পেরে এসবে যুক্ত হতে চাইছিল, তবে আমি চাই না ও এইসব বিষয়ে যুক্ত হোক। তবে সবুজ শাস্তি পেলে অবশ্যই জানাবো। দেশে আসলে সরাসরি সবটা জানাবো। যদি ওর স্বামী সবটাই জানে, ও সত্যি অনেকটা লাকি, এরকম একটা জীবনসঙ্গী পেয়েছে। আমরা একাই সব সামলে নেব। এরপর এসব কথার মাঝেই হঠাৎ রুমির কাছে ফোন আসে। ফোনটা ধরতে বলে উঠল, আমি উর্মিলা বলছি। আমি তোমাদের সবুজ স্যারের ওয়াইফ বলছি। তুমি নাকি সবুজের বিরুদ্ধে অভিযোগ করেছ? রুমি আমতা আমতা করে বলল, হ্যাঁ। উর্মি বলল, বেশ করেছ। আমি আমার স্বামীর প্রতারণা জেনে গেছি। পিঙ্কি, সুমির ব্ল্যাকমেলের মেসেজ আমি দেখতে পেয়েছি। আমার ভাবতে লজ্জা হচ্ছে আমি একজন নরপিশাচের সাথে ঘর করেছি এতদিন। ভাগ্যিস ও মোবাইলটা খুলে ওয়াশরুমে গিয়েছিল, আমি সবটা জানতে পেরেছিলাম। তুমি যেদিন অভিযোগ করেছিলে, সেদিন থেকে আমি ওর ওপর নজর রাখছিলাম। আমি যে জানতে পেরেছি ও এটা জানে না,
আমি সাক্ষ্য দেব, তুমি চিন্তা করো না। এরপর উর্মিলা, মীরা ও রুমির জবানবন্দি নেয় ইন্সপেক্টর আহমেদ। সব প্রমাণের ভিত্তিতে অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করে আহমেদ। অবশেষে সবুজ গ্রেফতার হয়। সবুজ ভাবতে পারেনি যে তার খেল খতম হবে। সবুজকে নিয়ে যাওয়ার সময় রুমি তাকে চর মেরে বলে, শকুন, যতই মন্দির বা মসজিদের উপরে উড়ুক, তাতে তার স্বভাব বদলায় না। তার নজর ওই ভাগাড়েই থাকে। তুই যতই মানুষকে সাহায্য করতি, কিন্তু তোর নজর সবসময় একই জায়গায় থাকতো। সবার সামনে তুই ভালো মানুষ ছিলি, কিন্তু তোর স্বভাব ছিল ঠিক শকুনের মতো। আহমেদকে ধন্যবাদ দিল রুমি। আহমেদ বলল, আমি কিছুই করিনি, সবকিছুই আপনি একাই করেছেন। সাথে উর্মি আর মীরাও ছিল। আহমেদ অফিস রুম থেকে সবুজকে নিয়ে গেল। অফিস রুম করতালিতে ভরে গেল। সুমির সাহসিকতায় সবাই অবাক। কমিটি প্রধান শাহেদও ক্ষমা চাইল। পিঙ্কি আর সুমি ক্ষমা চাইল তাদের লোভের জন্য। রুমি তাদের মাফ করে দিল। সবুজের শাস্তি হলো, তার মা জাহানারা ও রুমির জীবনে একটা নতুন অধ্যায় সূচনা হলো। এত কিছুর পরও সমাজ রুমিকে কটূক্তি করতে ছাড়ল না। সমাজের সবাই বলতে লাগলো, এই মেয়েকে কে বিয়ে করবে? মেয়ে মানুষ চাকরি করলে তো এমনই হবে। তবে রুমি এসব নিয়ে কিছুই ভাবে না, কারণ তার কোনো ভুল নেই। তার যদি বিয়েও না হয়, তবে তার আফসোস নেই। এটা সমাজের কলঙ্ক। সে অপরাধী না হয়েও যদি তার বিয়ে না হয়, সেটা তো সমাজেরই কলঙ্ক। সমাজের এই কলঙ্ক সে বই নিয়ে বেড়াবে গর্বের সাথে। সে তার মাকে শান্ত থাকতে বলে। সে আয়নায় তাকিয়ে বলে, আমার বিয়ে হচ্ছে না, তাই সবাই আমাকে কটূক্তি করছে, কারণ আমি ধর্ষিতা। আমি সমাজকে দেখাতে চাই, দেখো, তোমাদের কলঙ্কের চিহ্ন আমি মাথায় নিয়ে বেড়াচ্ছি। আমার বিয়ে হচ্ছে না, এটা সমাজের ব্যর্থতা। বিয়ে না হওয়ার পেছনে আমার কোনো দায় নেই। আমি হার মানব না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। আমার সাথে আমার সৃষ্টিকর্তা আর আমার মা আছে। কয়েক মাস সে কঠোর পরিশ্রম করে। শীঘ্রই সে সবুজের জায়গা দখল করে নেয়। এখন সে তার মাকে নিয়ে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। তার মার ইচ্ছা ছিল সে পুরো পৃথিবীটা ঘুরে দেখবে। অবশেষে সেটা সত্যি হয়েছে। মামি এখন নিজেদের একটা সংসার করে নিয়েছে। সময় দ্রুত এগোচ্ছে। রুমি এখন নিজের একটা এনজিও প্রতিষ্ঠা করেছে। এখন অনেক অসহায় বাচ্চাদের আশ্রয়স্থল রুমি। বিয়ে না করেও এখন অনেক সন্তানের জননী রুমি। অসহায় অনাথ বাচ্চাদের কাছে রুমি যেন একজন মায়ের মতো। সমাপ্ত।